जातीय बांग्ला सम्मेलन की तरफ से अपनी विभिन्न मांगों के समर्थन में रानीगंज के नेता जी मोड़ के समक्ष विरोध सभा का आयोजन किया गया। आगामी 10 अप्रैल को कोलकाता में विकास भवन शिक्षा दफ्तर मुख्यालय में मांगों को ज्ञापन सौंपने को लेकर आज विरोध सभा का आयोजन किया गया। विरोध सभा के दौरान संगठन के सदस्यों ने अपनी कई मांगों के बारे में विस्तृत जानकारी दी। इस मौके पर मुख्य रूप से सिद्धव्रत दास, नदीम हुसैन मलिक, सौरभ मंडल, सुमन घोष एवं संजीत दास आदि मौजूद रहे। वहीं मौके पर मौजूद हमारे संवाददाता ने सभी प्रदर्शनकारियों से मामले के बारे में विस्तृत रूप से जानकारी ली। विकास भवन अभियान এই অভিযানকে সফল বানানোর জন্য জাতীয় বাংলা সম্মেলন পুরো রাজ্যের সাথে সাথে আজকে এসে পড়েছে পশ্চিম বর্ধমান জেলার শহর রানীগঞ্জে, যেখানে আপনাদেরকে আমাদের পিবিটিভির ক্যামেরার মাধ্যমে দেখাবো 4 দফা দাবি নিয়ে তাদের আজকে এই বিক্ষোভ পথসভার মেন দাবিগুলো হচ্ছে মিড ডে মিলের ন্যূনতম যে বেতন যারা ডেলি কাজ করে 300 টাকা মিনিমাম হতে হবে এবং স্বচ্ছ শিক্ষক নিয়োগ নীতি এই দাবিটুকু সামনে তুলে ধরেছে। আর কি বিশেষ দাবি দেওয়া আছে জাতীয় বাংলা সম্মেলনের যারা এখানে আধিকারিকরা আছেন তাদের সাথে আমরা ডাইরেক্টলি কথা বলে নেব যে ওনারা আর কি বিষয়কে রেখে বিকাশ ভবন অভিযানে ডেপুটেশনের জন্য এগিয়ে যাবে আগামী 10 এপ্রিল। আজকে আপনারা জানেন যে বাংলার মাটিতে বাঙালির কাজ নেই, বাঙালির চাকরি নেই। আজকে বাইরে থেকে লোক আসছে, এসে আমাদের কাজগুলো নিয়ে নিচ্ছে। আজকে বাংলার মাটিতে ব্যবসা হচ্ছে, সেই ব্যবসাতে বাঙালিকে বাধ্য করতে বলা হচ্ছে যে হিন্দিতে কথা বলতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে। অবিলম্বে এই নীতির থেকে রাজ্য সরকারকে সরতে হবে। আমরা বিকাশ ভবনের এই দাবি নিয়ে যাচ্ছি যে অবিলম্বে প্রতিটা মানুষকে প্রতিটা স্কুলে যেন বাংলার শিক্ষা বাধ্যতামূলক করা হয়। বাংলার মাটিতে প্রত্যেককে বাংলা জানতে হবে। এই নীতি নতুন কিছু নয়, ভারতবর্ষের প্রতিটা রাজ্যে এই নীতি চালু আছে। আপনি মহারাষ্ট্রে গেলে মহারাষ্ট্রের প্রত্যেকজনকে মারাঠি শিখতে হয়, গুজরাটে গেলে প্রত্যেককে গুজরাটি ভাষা শিখতে হয়, আপনি কর্ণাটকে যান, তামিলনাড়ুতে যান, আপনি যে কোনো জায়গায় যান সেখানকার, আপনি পাঞ্জাবে যান সেখানকার মাতৃভাষা শিখতে হয়। তাহলে বাংলায় কেন একজনকে তার মাতৃভাষা শেখা হবে না? বাংলায় সে কাজ করছে, তো বাংলা যদি সে না জানে তাহলে সে কাজটা কার সাথে করবে? আজকে আমাদেরকে বাধ্য করা হচ্ছে যে আমরা হিন্দিতে কথা বলি, আমরা ইংরেজিতে কথা বলি। বাংলার মানুষ কেন সেখানে সে বাংলায় কথা বলবে না, সে বহিরাগত ভাষায় কথা বলবে? যারা আসছে এখানে কাজ করতে তারা বাংলায় কথা বলবে। এই নিয়ম সর্বত্র। বাঙালি বাইরে থাকে যারা, তারা সেই মাতৃভাষায় কথা বলে, তারা বাংলায় কথা বলে কাজ করে না। এই দাবি নিয়ে আমাদের এই বিকাশ ভবন অভিযান। তার সঙ্গে 8000 একটু জানান যে বাংলা মাধ্যম যে স্কুলগুলি রয়েছে বেশিরভাগ স্কুলের ইনফ্রাস্ট্রাকচার এবং বন্ধের মুখে, এই বিষয়টি কিভাবে? 8702টা স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। বাংলা মিডিয়াম 8702টা যদি স্কুল বন্ধ হয়ে যায়, 2 লক্ষর ওপর ছাত্র, 2 লক্ষর ওপরের ছাত্র, তারা কোনো পড়াশোনার জায়গা হবে না। এদেরকে ছেড়ে দিতে হবে। এই যে মাধ্যমিক হয়ে গেল কয়েকদিন আগে, এটা শিক্ষা দপ্তরের একটা সংখ্যা বলছি আমি, নবম এবং দশম ক্লাসে যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছিল এবং পরীক্ষার হলে যায়নি, এই সংখ্যা হচ্ছে প্রায় 2 লক্ষর ওপরে। তারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে পরীক্ষার হলে যাচ্ছে না। 2 লক্ষ ছাত্র কিন্তু ড্রপ আউট হয়েছে। আজকে যদি আমি এই স্কুলগুলো বন্ধ করে দিই, আমার অসংখ্য ছাত্র ড্রপ আউট হবে। আমার লক্ষ্য হচ্ছে আজকে প্রান্তিক গ্রামের মানুষ, সাধারণ জেলার মানুষ, তারা কি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াশোনা করতে পারবে? বাংলা মিডিয়াম স্কুল তাদের একমাত্র পথ। আমি আমার রাজ্যের শিক্ষার হার বাড়াবো। আমরা বলি আমরা 77, 78, 80% শিক্ষার হার। আজকে যদি বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হয়ে যায় তাহলে তো এই সংখ্যা 50-এ নিয়ে চলে যাবে। আজকে এই শিক্ষার হারটা কি, এটা কি ইংরেজি শিক্ষার হার? এটা তো ইংরেজি শিক্ষার হার না, সমগ্র শিক্ষার হার। তার মধ্যে 90% বাংলা মিডিয়াম ছাত্র। স্যার, আরেকটা প্রশ্ন ছিল যে স্বচ্ছ শিক্ষক নিয়োগ নীতি যে এনভায়রনমেন্ট আপনি তৈরি হয়েছে, এই বিষয়টা কীভাবে নজরদারি করবেন? আমরা দেখছি দীর্ঘদিন ধরে, সে সিপিএম আমল হোক, সে বর্তমান তৃণমূল আমল হোক, দীর্ঘদিন ধরে এই শিক্ষক নিয়োগে ভয়ঙ্কর রকমের দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতির ফলে প্রকৃত ছাত্র শিক্ষক হিসেবে আসছে না। ভালো ছাত্র শিক্ষক না হওয়ার জন্য এই স্কুলগুলো শিক্ষক পাচ্ছে না এবং স্কুলগুলো বাধ্য করে দিতে হচ্ছে বন্ধ করে দেওয়ার জন্য। আজকে এই যে সিস্টেম, এই সিস্টেমকে অবিলম্বে পাল্টাতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো উত্তর দিতে না পারা ছাত্র চাকরি পেয়ে গেছে, আবার খুব ভালো ছাত্র চাকরি পায়নি। অবিলম্বে এই জিনিস বাংলার সঙ্গে বেইমানি করা হচ্ছে। এই বিষয়টি টোটাল সেদিন বিকাশ ভবনে আপনারা তুলে ধরবেন 100 বার। আমরা এই 4টে ইস্যুরই তুলে ধরবো, প্রত্যেকটা ইস্যুকেই তুলে ধরবো 100 বার। এবার এই জন্য প্রকৃত ছেলে, আজকে বাংলার ছেলেরা কাজ পাচ্ছে না, বাংলার সাধারণ কত ছেলে, গরিব ছেলে চাকরি পাচ্ছে না। আজকে একটা ভালো ছেলে পড়াশোনা করার পরেও বেকার ঘুরে বেড়াচ্ছে।
এই জিনিস অবিলম্বে বন্ধ করতে হবে। আপনার নাম এবং ডেজিগনেশন। সিদ্ধব্রত দাস, জাতীয় বাংলা সম্মেলন সভাপতি। মাটি জয় বাংলার ঘাটি, জয় বাংলার মাটি, জয় বাংলার ঘাটি, জয় বাংলার ঘাটি, হুগলির মাটি, হাওড়ার মাটি, জয় বাংলার ঘাটি, দুর্গাপুর জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভয় পেতে হয়, তার কারণ আমার এই বাংলার মাটি, এই ঐতিহাসিক মাটি, এই বিপ্লবীদের মাটি, আজকে বলা যায় না সেটা বাংলার মাটি। এই পরিস্থিতি হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন না বিহার উত্তরপ্রদেশে একজন বাঙালি ছেলে হাতে অস্ত্র নিয়ে, হাতে বন্দুক নিয়ে এলাকার মানুষকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। হতে চলেছে আগামী 10 তারিখ আমাদের দাবি সনদ নিয়ে আমরা যে আমাদের শিক্ষা ভবন অর্থাৎ বিকাশ ভবন, সেখানে জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিতে চলেছি। আমাদের উদ্দেশ্য বাংলার প্রতিটা স্কুলে বাংলাকে বাধ্যতামূলক করতে হবে এবং যে সকল স্কুল বাংলা মাধ্যম স্কুল দিনের পর দিন বন্ধ হতে চলেছে সেই সকল স্কুলকে অনিবার্য। তারা তাদের মাতৃভাষাকে যে সম্মান দেয়, আমরা আমাদের পশ্চিমবঙ্গেও সেই বাংলা ভাষা মানুষের ভাষী মানুষের কাছে সেই বাংলা ভাষাকে তুলে ধরতে চাই। যেহেতু কোনো রাষ্ট্রভাষা নেই আমাদের দেশে, তাই প্রত্যেকটি ভাষাকেই সমমর্যাদা দেওয়াটা আমাদের কর্তব্য এবং তাই প্রত্যেকটি বাংলাভাষী মানুষের কাছে আমাদের এই কথাটা তুলে ধরা অবশ্যই প্রয়োজন যে আপনারা পশ্চিমবঙ্গের বুকে এটা বাংলাভাষীর রাজ্য, বাংলা ভাষায় বলতে কোন রকম দ্বিধাবোধ করবেন না। বাংলা ভাষার মাধ্যমেও কাজের, কারোর কাছে চাকরি নেই, কাজ নাই, এটা সবথেকে বড় সমস্যা আমাদের এখানকার। বাইরে থেকে ইউপি, বিহার, রাজস্থান থেকে ছেলেরা কাজ করে সেই টাকা এখান থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে এই জায়গায় সবাইকে একত্রিত হবে, প্রতিটা বাংলার ছেলেদেরকে একত্রিত হতে হবে। যদি কাজ চাই আমাদের সঙ্গে আসতে হবে, আর যদি না আসে কালকে কিন্তু আর কিছুই থাকবে না। একটু চিন্তা ভাবনা করে দেখবেন, আজকে এটার জন্য আমাদের ব্যবসায়িক ক্ষেত্রেও অনেক ক্ষতি হচ্ছে। আজকে যদি টাকাটা আমাদের এখানে থাকে, রোজগার যদি আমাদের এখানকার ছেলেদের হয়, তাহলে সেই ছেলেরা আমাদের রানীগঞ্জ মার্কেটে এসে কেনা। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। बांकुड़ा जिला शारदामणि महिला महाविद्यापीठ में एनएसएस यूनिट के पहल पर एवं बांकुड़ा सम्मेलनी मेडिकल कॉलेज व अस्पताल के कम्युनिटी मेडिसिन विभाग के सहयोग से तथा रेड रिबन क्लब की आर्थिक सहायता से थैलेसीमिया जांच शिविर का आयोजन किया गया। शिविर में 254 छात्राओं ने थैलेसीमिया जांच करवाई। शिविर का आयोजन कॉलेज के प्रिंसिपल डॉक्टर सिद्धार्थ गुप्ता एवं एनएसएस प्रोग्राम अधिकारी प्रोफेसर मेघना रॉय, प्रोफेसर जहांगीर हुसैन एवं प्रोफेसर धनंजय मुर्मू के देखरेख में हुआ। इस बारे में बांकुड़ा शारदामणि महिला कॉलेज के प्रिंसिपल डॉक्टर सिद्धार्थ गुप्ता ने कुछ बातें कही। নমস্কার, এটা বাঁকুড়া জেলা শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠে আমাদের গার্লস কলেজের তরফ থেকে এবং আমাদের উদ্যোগে, আমাদের প্রফেসরদের উদ্যোগে জাহাঙ্গীর হোসেন স্যার আছেন, মেঘনা রয় আছেন, তারপর প্রফেসর ধনঞ্জয় মুর্মু আছেন এবং অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকার সহযোগিতায় আমাদের কলেজে একটা থ্যালাসেমিয়া একটা টেস্টের ব্যবস্থা করা হয়েছে এবং ধন্যবাদ জানাই আমাদের রেড রিভার ক্লাবকে তাদের আর্থিক সহযোগিতার জন্য। এবং আমাদের এখানে মোটামুটি 200 জনের কথা দেওয়ার ছিল, কিন্তু এখানে 250 জনের বেশি স্টুডেন্ট দিতে চাইছে এবং এটা একটা মহৎ কাজ, কারণ এটা মানুষের ইটস নট নাথিং বাট আ নর্মাল ব্লাড ডিসঅর্ডার and it is very important to prove that you have thalassemia or not, and it is very important to check it in a human being. আর এখানের মানুষের সকলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। নমস্কার, আজকে বাঁকুড়া জেলা শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের এনএসএসের 3টি ইউনিট অর্থাৎ জাতীয় সেবা প্রকল্পের ইউনিট 1, 2 এবং 3-এর উদ্যোগে এবং বাঁকুড়া মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের আন্তরিক সহযোগিতায় রেড রিবন ক্লাব
এর আর্থিক সহায়তায় এবং আমাদের এনএসএস ফান্ডের সহযোগিতায় আমরা এই একটা অনুষ্ঠান করছি আজকে। এটা হচ্ছে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের মেয়েরা আজকে সমবেত হয়েছেন। 200 মেয়ে নাম দিয়েছিল, 250-রও বেশি জন অপেক্ষা করছেন। থ্যালাসেমিয়ার চেক আপ ক্যাম্প আজকে চলছে এবং আমরা একটা অঙ্গীকার করেছিলাম যে আমরা অঙ্গীকার করেছিলাম যে আমাদের কলেজের যতজন ছাত্রী খেপে খেপে সবার ব্লাড পরীক্ষা করে আমরা কিন্তু এই কলেজটাকে থ্যালাসেমিয়া মুক্ত কলেজ হিসেবে আমরা তুলে ধরতে চাইছি। এটা আমাদের মোটো। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে সমবেত হয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের এইচওডি এবং অন্যান্য অধ্যাপক এবং কর্মকর্তা যারা আছেন তাদেরকে, এবং সেই সঙ্গে আমাদের এনএসএসের 3টি ইউনিটের কর্ণধার যারা, অধ্যাপক ধনঞ্জয় মুর্মু, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন এবং অধ্যাপিকা মেঘনা রয়, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর অকুণ্ঠ অভিনন্দন জানাচ্ছি যেসব ছাত্রীরা আজকে সমস্ত কলুষমুক্ত হয়ে সমস্ত সামাজিক সংস্কারকে দূরে রেখে ছুটে এসেছে রক্ত দেবে বলে, এবং হাহাকার পড়ে গেছে এখানে রক্ত দেওয়ার জন্য, যেখানে পাওয়া যায়নি। কিছুদিন আগে এনারাই একটা ক্যাম্প করেছেন, ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন ভেরি সাকসেসফুলি, যেখানে 92 জন ছাত্রী এবং অধ্যাপক মিলিয়ে মোট 104 জন রক্তদান করেছিল। তো এইটা আমাদের একটা মহৎ উদ্দেশ্যে কাজটা আজকে করা। আমাদের সঙ্গে থাকুন, আমাদের মেয়েদের আশীর্বাদ করুন। ধন্যবাদ। बांकुड़ा से प्रणब कुमार की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। बुनियादी शिक्षा के क्षेत्र में हमारा राज्य देश के सर्वोच्च स्थान पर है। गुजरात में शिक्षक भर्ती की परीक्षा आयोजन करने में मौजूदा सरकार नाकाम रही। वहीं उत्तर प्रदेश में भी टेट के संपर्क में भी कुछ समझ नहीं पा रही। जहां कॉलेज सर्विस कमीशन एवं अपर प्राइमरी में अभ्यर्थियों की संख्या सब समय कम रहती है, ऐसा ही कहना है राज्य के शिक्षा मंत्री ब्रत्य बासु का। बुधवार को बांकुड़ा रविंद्र भवन में आयोजित शिक्षकों की 2 दिवसीय राज्य स्तरीय उन्मुखीकरण प्रशिक्षण शिविर के दौरान यह बातें कही। प्रशिक्षण शिविर का आयोजन बांकुड़ा जिला प्राथमिक सांसद बोर्ड की तरफ से किया गया। 2 दिवसीय शिविर का उद्घाटन शिक्षा मंत्री ब्रत्य बासु द्वारा दीप प्रज्वलन के माध्यम से किया गया। এইখানে কিভাবে নানা রকম জাতি উপজাতি তাদের সবার ভাষাকে এবং অস্মিতাকে তিনি মান্যতা দিয়েছেন। এই যে অস্মিতাকে মান্যতা দেওয়া, মানে আই এম বিইংকে মান্যতা দেওয়া, সেটা আমার মনে হয় যে একটা প্রশাসনের জন্যে খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এবং আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রথম থেকে খুব স্বাভাবিকভাবেই এই অস্মিতাকে মান্যতা দিয়ে গেছে। আমরা এখন সকলে অনুভব করতে পারছি যে এই শতাব্দীর যে পৃথিবী, সে দ্রুত, সে একটা জ্ঞান এবং প্রযুক্তি ভিত্তিক একটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। রোজ পৃথিবী একদিনে আসলে 1 বছর করে বদলে যাচ্ছে তার গতিশীলতার মধ্যে দিয়ে। অতএব সময়ের এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে আমাদের সমাজের শিশুদের বিশেষ করে মৌলিক দক্ষতা সম্পন্ন শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। আর তাই সৃজনশীলতা, চিন্তন দক্ষতা, যোগাযোগ ক্ষমতা এবং পারস্পরিক সহযোগিতামূলক সুন্দর মৌলিক দক্ষতা সম্পন্ন শিক্ষায় শিশুকে আগামী দিনের দিশা দেখাবে। আমরা দেখতে পাচ্ছি আইসিটি রোজ নতুন নতুন উদ্ভাবন হচ্ছে। সঙ্গে শিশুরা যাতে ভবিষ্যতে নিজেকে মানিয়ে নিতে পারে সেই বিষয়টি রেখে প্রাথমিক শিক্ষকদের জন্যে প্রযুক্তিগত স্পেশাল ট্রেনিংয়ের কথাও আমাদের সরকার ভাবছে। আশা করছি এর ফলে আমাদের শিক্ষকরা আগামী দিনে আরও অনেক বেশি টেকনিক্যালি আরো করিতকর্মে আরো সুদক্ষ হয়ে উঠবেন। এছাড়াও বলতে হবে উন্নত সমাজ গড়ার স্বার্থে
আগামী দিনে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের বাংলাকে বিশ্বের দরবারে যদি পৌঁছে দিতে হয় এবং সর্বোপরি সরকারি শিক্ষা ব্যবস্থায় যদি মানুষের এবং অভিভাবকের বিশ্বাস এবং মর্যাদা যাতে আরো বৃদ্ধি বাড়ানো যায়, সেজন্য আমাদের শিক্ষকদের সময় বাধা অতিক্রম করে আরো সচেতনভাবে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। এখন এই প্রাথমিক পর্যায়ে এখানে ইতি ঘটানোর সময় এসছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকে আমি তাদের আবার অভিবাদন জানাই। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। বলুন, এটা আমি এবং সবাই মিলে আমরা এটা উদ্বোধন করলাম। নমস্কার, ধন্যবাদ। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। बुधवार को कांगसा थाना इलाके के बांसकोपा टोल प्लाजा कार्यालय पहुंची कांगसा थाना पुलिस ने कोयला कारोबारी राजू झा की हत्या मामले की जांच कर रही सीट के मेल के बाद बांसकोपा टोल प्लाजा के सीसीटीवी फुटेज के कलेक्शन कर हत्या मामले की जांच कर रही सीट को भेज दिया। बताया जाता है कि आज दोपहर 12:30 बजे के करीब पुलिस ऑफिसर की एक टीम पश्चिम बर्धमान जिला के कांगसा बांसकोपा टोल प्लाजा के सीसीटीवी फुटेज को देखी। सीसीटीवी फुटेज में राजू झा की हत्या मामले में जिस नीले रंग की कार को अपराधियों ने इस्तेमाल किया था, वह कार शनिवार यानी 1 अप्रैल को शाम 6:22 पर बांसकोपा टोल प्लाजा से गुजरी थी। यानी कि उक्त कार दुर्गापुर से होते हुए इस टोल प्लाजा को पार कर बर्धमान शक्तिगढ़ पहुंची थी। इसके पूर्व राजू झा जिस कार पर सवार होकर कोलकाता जा रहे थे, वह कार अपराधियों की कार से पहले ही टोल प्लाजा से गुजरी थी। पुलिस का कहना है कि अपराधी दुर्गापुर से ही राजू झा की कार का पीछा पूरी योजना बनाकर चल रहे थे। पुलिस का अनुमान है कि झारखंड के भी टोल प्लाजा में उक्त नीली कार को शनिवार की सुबह जाते और आते देखा गया था। पुलिस का अनुमान है कि हत्यारे झारखंड से ही संभवतः आए थे। राजू झा की हत्या मामले में पुलिस को यह स्पष्ट हो गया है कि राजू झा का पीछा उक्त हत्यारे कर रहे थे और मौका देखते ही शक्तिगढ़ में उन लोगों ने राजू झा को गोली मारकर हत्या कर दी। इसके बाद शक्तिगढ़ रेलवे स्टेशन के पास कार को छोड़कर वो लोग फरार हो गए, क्योंकि कार कई जगह टोल प्लाजा के सीसीटीवी फुटेज में आ गई थी। अपराधियों को इस बात की पूरी तरह से जानकारी थी कि पुलिस कार को लेकर तलाशी करेगी। यही कारण था कि अपराधी कार को छोड़कर फरार हो गए। फिलहाल पुलिस हर एक पहलुओं की तहकीकात कर रही है। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। ईसल के सांकतोड़िया शताक्षी महिला मंडल और केंदा एरिया शताक्षी महिला मंडल के सहयोग से केंदा एरिया शताक्षी क्लब प्रांगण में सिलाई प्रशिक्षण कर महिलाओं को सिलाई मशीन और प्रमाण पत्र बांटी गई, जिसमें केंदा एरिया की 13, सोनपुर बाजारी एरिया की 11, बंकोला एरिया की 9, पांडवेश्वर की 9, कनस्तोड़िया एरिया की 9 और 7 ग्राम एरिया की 18 महिलाओं को सिलाई प्रशिक्षण देकर मशीन के साथ साथ सर्टिफिकेट दिया गया। ईसा सांकतोड़िया शताक्षी महिला मंडल की अध्यक्ष पुष्पिता पांडा और उपाध्यक्ष प्रीति सिंह और संजीता राय के शुभ हाथों 70 सिलाई प्रशिक्षकों को सिलाई मशीन और प्रमाण पत्र प्रदान किया गया। इस अवसर पर पुष्पिता पांडा ने कई अहम बातें कहीं। साथ ही साथ इस दौरान बंकोला एरिया शताक्षी महिला मंडल की अध्यक्षा कस्तूरी साहू, काजोड़ा एरिया की अध्यक्षा शाश्वती चौधरी, पांडवेश्वर एरिया शताक्षी महिला मंडल की अध्यक्षा संयुक्ता नायक और भी आदि कई मौजूद रहे। हम इतने सारे बच्चों को जो सिलाई मशीन दे और उन लोग के चेहरे पे जो खुशी थी उसको देखकर बहुत अच्छा लगा। बच्चे मतलब इतना वो लोग भी इतना खुश होते यहाँ से वो सिलाई मशीन लेके जा रहे हैं और आगे ये सिलाई मशीन उनकी हर रोज़ की ये में उनकी मदद करेगी, जैसे वो अपने इंडिपेंडेंटली अपने इनकम कर सकते हैं, अपने परिवार को चला सकते हैं। ये सब जानकर हमें बहुत अच्छा लग रहा है। हम उन लोग को बहुत आगे और अच्छा करने के लिए ये बधाई देते हैं और ऑल द बेस्ट। थैंक यू। तो इसके बारे में आप क्या बताएंगे? कि शताक्षी महिला मंडल हमेशा वुमेन एम्पावरमेंट के लिए ध्यान देती है। हम हमेशा चाहते हैं कि महिला सशक्तिकरण हो, इसीलिए यहाँ से हमारे 14 एरिया है
सब एरिया में हम ब्रांच प्रेसिडेंट्स वहाँ पे सब सिलाई केंद्र खुले हैं और वहाँ पे बच्चियों को सिलाई ट्रेनिंग दिया जाता है। ये 6 महीना का ट्रेनिंग रहता है, फिर उसके बाद उनको सिलाई मशीन दिया जाता है। और आज हम यहाँ पे देखिए वो कंप्यूटर सेंटर भी यहाँ पे हम लोग को 87 महिला मंडल के अंदर खुले हैं। तो वहाँ पे आज तो हम सिलाई में 70 स्टूडेंट्स को दिए हैं सिलाई मशीन। कुनुस्तुरिया, केंदा, पांडवेश्वर, मकोला और सोनपुर बाजारी, ये सब एरिया के स्टूडेंट्स को आज दिए हैं। बाकी हमारा सेकेंड फेज़ में हम झांझरा में दोबारा करेंगे। हमारे 150 स्टूडेंट इस बार पास आउट हुए हैं, इसमें से हमारे 70 स्टूडेंट को दिए हैं, बाकी हम बाद में देंगे। और हम सिर्फ कंप्यूटर के स्टूडेंट्स को भी सर्टिफिकेट दिए हैं और उनके ज़रूरत के कुछ सामान दिए हैं। और आज जैसे देखिए सिलाई मशीन देने से उन लोग के मन में बहुत खुशी थी, तो आगे उसमें सिलाई करके अपने जीविका के लिए कुछ ये कर पाएंगे, ये सब हम देखे। और हम लोग को भी बहुत अच्छा लगा। यहाँ पे हमारे सब ब्रांच प्रेसिडेंट्स भी मौजूद थे, बहुत अच्छा लगा और बच्चे भी बहुत खुश होकर यहाँ से गए। सिर्फ उनको यहाँ पे भी हमारे केंद्र के GM की मिसेस यहाँ पे उन लोग के लिए खाने पीने का भी सामान दिए हैं। और हम लोग हमेशा चाहते हैं ऐसा जहाँ पे ज़रूरतमंद लोग हैं उनको ऐसा कुछ ना कुछ मदद करते रहेंगे, आगे भी हम लोग ऐसे मदद करेंगे। थैंक यू। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, PVTV न्यूज़। पांडवेश्वर और औद्योगिक क्षेत्र के विभिन्न मांगों को हल करने और पांडवेश्वर के विधायक नरेंद्रनाथ चक्रवर्ती बंकुला अतिथि गृह में ईसीएल के अध्यक्ष सह प्रबंधक निदेशक अंबिका प्रसाद पांडा के साथ बैठक किए। विधायक नरेंद्रनाथ चक्रवर्ती कल लंबे समय से पांडवेश्वर के विभिन्न क्षेत्रों में जमींदाताओं के बकाया नौकरियों और पीने के पानी के मुद्दे की जटिलताओं को लेकर ईसीएल अधिकारियों के साथ टकराव चलती रही। परिणाम स्वरूप ईसीएल अधिकारियों को कोयला उत्पादन में विभिन्न समस्याओं का सामना करना पड़ रहा था। इसीलिए लंबी खींचतान के बाद आखिरकार बंकुला गेस्ट हाउस में ईसीएल के CMD के साथ बैठक हुई। विधायक नरेंद्रनाथ चक्रवर्ती, ईसीएल के CMD अंबिका प्रसाद पांडा, ईसीएल के तकनीकी निदेशक OP नीलाद्री राय, बंकुला क्षेत्र के महाप्रबंधक संजय कुमार साहू सहित अन्य अधिकारी उपस्थित रहे। बैठक के बाद विधायक नरेंद्रनाथ चक्रवर्ती ने कहा कि लंबे समय से ईसीएल के अधिकारी विभिन्न कारणों से स्थानीय जमींदाताओं को नौकरी देने से हिचकिचा रहे थे। वहीं खदानों के विस्तार के कारण पांडवेश्वर में जगह जगह पानी की संकट शुरू हो गई है। विधायक ने कहा कि उन सभी मामलों पर CMD के साथ चर्चा की गई और कुछ समस्याओं का समाधान का आश्वासन भी CMD ने दिया है। CMD साहब के पास आए थे, CMD साहब न्योता था उनके साथ लंच करने का, और जमीन जगह का भी कुछ हमें मेनली हमारा बात था यहाँ का जो गांव में जो ईसीएल के साथ अभी जो विरोध प्रकट हुआ जमीन लेके, तो उसी के लिए CMD साहब से बात करने के लिए मैं आया था। कुमाडी गांव में आप लोग जानते हैं ये 7 पुरुष से जो जमीन गांव वाले लोग चस्ता है रहता है, वो ईसीएल बोल रहा है हमारा है। कुछ जगह में इसमें भूल चूक हो रहा है, तो मेन ये हेड ऑफ द इंस्टीट्यूशन को हम ये बात समझने के लिए कोशिश किए जिसको ठीक होना चाहिए। और हर गांव में देखिए पट्टे वाले लोग जो ज़मीन है, पट्टे ज़मीन लेके अभी कंफ्यूज हो रहा है। बिल पहाड़ी पांडवेश्वर एरिया में इन लोग अनशन में बैठा है बच्चा लोग, इसको भी सुधार होना चाहिए, भी CMD सबको बताए। সামনে গ্রীষ্মকাল এই কয়লাঞ্চলে প্রচুর জলকষ্ট মানুষের মধ্যে প্রকট হয়ে পড়ে, সেই নিয়ে কোনো আলোচনা হয়েছে? এটা তো মূল দায়ী ইসিএলের ভূগর্ভস্থ কয়লা তুলে নেওয়ার জন্য, জলের স্তর নেমে যাওয়ার জন্য বিভিন্ন জায়গাতে যে সমস্ত জলের প্রবলেম হচ্ছে, এই কথাটা আমি CMD সাহেবকে বলেছি এবং উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে CSR এর মাধ্যমে এটা ঠিক করে দেওয়া হবে, এটা দেখা হবে। पांडवेश्वर से मंथन पासवान की रिपोर्ट, PVTV न्यूज़। बाराबनी विधानसभा के अंतर्गत सालानपुर ब्लॉक के देंदुआ ग्राम पंचायत लेफ्ट बैंक रोड के पास एक किराए के मकान में पति की मौत के बाद बेटी और दामाद के साथ 85 वर्षीय वृद्धा खादू दे रहती हैं। पति की मृत्यु के बाद कोई भी आय का साधन नहीं है और दामाद की भी ज्यादा कमाई न होने के कारण वृद्धा ने कई बार सरकार के पास पेंशन का आवेदन किया, बावजूद कुछ कारणों की वजह से उनका पेंशन अब तक चालू न हो सका। लेकिन देंदुआ आंचलिक तृणमूल कांग्रेस के सभापति मनोज तिवारी प्रत्येक महीने अपने सामर्थ्य अनुसार उनकी आर्थिक रूप से सहायता करते हैं।
दूसरी ओर उनकी बेबस स्थिति के बारे में जब बाराबंकी के विधायक सह आसनसोल नगर निगम के मेयर विधानोपाध्याय को चला तो वो वृद्धा की सहायता के लिए आगे आए और उन्होंने तृणमूल के कुछ कर्मियों को उनके घर में भेजकर उनकी थोड़ी आर्थिक सहायता की। साथ ही वृद्धा खादू दे को विधायक ने यह आश्वासन दिया कि जब तक वह जीवित है तब तक प्रत्येक महीने पेंशन के तौर पर उनको वह 1000 रुपए देते रहेंगे। আপনি পেনশন পান? না না পেনশন পান না? না আগে পাতাম না, এখন পাচ্ছি। এখন কে দিচ্ছে আপনাকে? মানে সরকার থেকে দেওয়া হচ্ছে না মনোজবাবু মনোজবাবু দিচ্ছে? কত টাকা করে দেয়? ও এই মাসে 1000 টাকা, আগে 500 টাকা করে দিত, এখন 1000 টাকা দেয়। আর এমনি সরকারি পেনশনের জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, কতবার করা হয়েছে। কি কারণে পাচ্ছেন না তারা জানিয়েছে কিছু? না, তা জানায় না, কী কারণে পাচ্ছি না সেইটি একটু চিন্তা করছে, মনোজবাবু চিন্তা করছে, আবার বলছে আপনার কানে হচ্ছে না। না, আমাদের যে বিধায়ক সে বলেছে নাকি যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনাকে পার্টির তরফ থেকে 1000 টাকা করে দেওয়া হবে। আচ্ছা, এটা জানতে পেরে আপনার খুশি? হ্যাঁ খুশি। কি নাম আপনার? আমার নাম খাদু দে। আপনি কি ভাড়ার বাড়িতে থাকেন? হ্যাঁ, ভাড়া বাড়িতে থাকি। ঘর বাড়ির অ্যাপ্লাই করেছিলেন কখনো? না, ঘর বাড়ি করিনি কখনো। আজকে একটা খবর পেলাম আমি, আমাদের লেফট ব্রেনকে কল্যাণী শরীরে একটা বৃদ্ধা মহিলা, 80 বছর এজ হবে, খাদু দে, ওনাকে খবরটা এইরকমই ছিল কি মানে ওনাকে কোনো হেল্প, সরকারি হেল্প পাওয়া যায় না। দেখুন, সরকারি হেল্প হোক চাই মানবিক হেল্প, এটা আমাদের বিধায়ক বিধানোপাধ্যায় সবার বাড়িতে ঢুকে গেছেন, সবার বাড়িতে ঢুকে এটা খোঁজ খবর নিন। উনি আগে থেকে আজ 1 বছর থেকে আমরা ওনাদেরকে হেল্প করছি, প্রত্যেক মাসে 500 টাকা করে বিধায়ক বিধানোপাধ্যায় এইরকম মানে এজের যে লোক আছে সবার বাড়িতে আমরা, যার কেউ নেই ওইরকম, যার কেউ দেখার মতো নেই, আমরা অলরেডি ওনার আমাদের বিধায়কের হাত ওনার বাড়িতে ঢুকে গেছে হেল্প করার জন্য। ওনাকে প্রত্যেক মাসে 500 করে দেওয়া হতো, এইবার থেকে 1000 টাকা করে দাদাই আমাদের বিধানটা বলে দিচ্ছে, তো 1000 টাকা করে দেবে। তো আমরা প্রত্যেক বাড়িতে ঢুকে আছি। এই যে দুয়ারে সরকার বলা হচ্ছে না, দুয়ারে সরকার, আমাদের বিধায়ক দুয়ারে, সবার দুয়ারে অলরেডি আগে থেকে পৌঁছে। না, আমরা জানতে পারলাম কি উনি যতদিন তক বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবেন আমরা এটা হেল্প করবো না। আর এরকম বহুত বৃদ্ধা আছে যেটা যার কেউ নেই, আমরা হেল্প করছি থ্রু বিধায়ক উপাধ্যায়, বিধান দায়ী এটা টোটালিটা করছে। আমরা হচ্ছি উনার হাত পা, উনারা যেখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন ওটা আমরা। হ্যাঁ, উনি একটা বলছেন যে উনি অনেকবার ওই বৃদ্ধা পেনশনের আবেদন করেছেন, কিন্তু টেকনিক্যাল কিছু প্রবলেম আছে, ওনার ডেথ সার্টিফিকেট মনে হচ্ছে নেই, এরকম কিছু আছে, ওই জন্য হচ্ছে না। ও না হলে আমরা পার্সোনাল ভাবে যেটা করার আছে আমরা ওনাদের জন্য করছি, আজীবন করবো। संतोष मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। बुधवार को 14 सूत्री मांगों को लेकर रानीगंज में सीटों से संबद्ध कृषक सभा व खेत मजदूर संगठन ने रानीगंज के डॉल्फिन मैदान क्षेत्र से होते हुए विरोध रैली निकाला, जिसमें बड़ी संख्या में श्रमिक संगठनों के कार्यकर्ता व समर्थकों ने हिस्सा लिया। उन्होंने दिल्ली चलो अभियान का समर्थन किया और आरोप लगाया कि केंद्र की मोदी सरकार एक के बाद एक जनविरोधी नीतियां लागू कर आम जनता को संकट में डाल रही है। साथ ही रोजमर्रा की चीजों की कीमती वृद्धि, बेरोजगार युवकों को रोजगार, राष्ट्रीय संसाधनों के निजीकरण का विरोध, स्थानीय वंश और बालकों कारखाने की भूमिका पर नए कारखाने स्थापित करके बेरोजगार को रोजगार देने की मांग की। इसके साथ ही संगठनों की तरफ से काला बिजली अधिनियम को निरस्त करने की मांग की गई। श्रमिकों के लिए न्यूनतम मजदूरी 26,000 रुपए करने और पेंशन कम से कम 10,000 रुपए करने की मांग की। इस अवसर पर रानीगंज के पूर्व विधायक व सीटू नेता रनु दत्ता, सुप्रिया रॉय, दिव्येंदु मुखर्जी, कृष्णा दास गुप्ता, संजय प्रामाणिक आदि ने इस सभा का नेतृत्व किया। যারা খেটে খায় তারা লুটে খাওয়ার বিরুদ্ধে প্রতিবাদকে সংগঠিত করেছে, আর আমরা রানীগঞ্জে তারই সমর্থনে আজকে মিছিল করলাম। 29 তারিখ বড় মিছিল হয়েছে রানীগঞ্জে। ঠিক 6 দিন 7 দিনের মাথায় আবার রানীগঞ্জের রাস্তায় আমরা পা মেলালাম। যে মূর্তিটার পদদেশে দাঁড়িয়ে সভা করছি, মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজের বাহিনীর সাথে সাথে দেশবাসীদের কাছে আবেদন করেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজকের গান্ধীজির চশমা আর মাথা টুপিটা নেতাজি পরানো ভণ্ড নরেন্দ্র মোদী বলছেন এটাই, তোমরা আমাকে ভোট দাও, আমি ভারতবর্ষটা গৌতম আদানিকে দেব। কে এই গৌতম আদানি? 16,000 কোটি টাকা এর পিছনে ঢেলেছে আমাদের ব্যাংক এবং এলআইসি, আমাদের প্রায়
অনুপ্রেরণা দেব। গোটা রাজ্যটা, গোটা দেশটা চোর লুটেরাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। কি অবস্থা জিনিসের দাম! ধর্মপ্রাণ হিন্দু হতে পারেন, রোজা রাখা মুসলিম হতে পারেন, আজকে যখন বাজার যাচ্ছেন 1 কেজি আপেলের দাম কোথায় থেকে কোথায়, 1 কেজি কেন 100 গ্রাম খেজুরের দাম কোথায়, প্রতিটা জিনিসের দাম বাড়ছে। তৃণমূল বিজেপি নীরব। ঘরে ঘরে লক্ষ লক্ষ বেকার, একটা জায়গায় কাজ হচ্ছে না। শুধু ভারতীয় রেলে 3.5 লক্ষ শূন্য পদ, আমাদের রাজ্যে 6 লক্ষ সরকারি শূন্য পদ, সরকার নিয়োগ করছে না। আমাদের রাজ্যে তো গোটা নিয়োগটাকেই চোরেদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এই অবস্থা চলতে পারে? আমরা বলছি কারখানা করো, কাজ দাও। আমাদের রানীগঞ্জের বন্দোবস্ত, আমাদের রানীগঞ্জের বন্দোবালকো কারখানা জমিতে কারখানা মোদি মমতাকে করতেই হবে। ওই কারখানা জমিকে ওরা বেচতে চাইছে, আমরা রুখেছি। রক্তগঙ্গা বইবে, তাও রুখবো। কারখানা জমিতে তোমাকে কারখানা করতে হবে। অন্যদিকে কয়লা, ব্যাংক, বিমা, ইউনিট বিদ্যুৎ, সিপিএম এর রাজত্বে ছিল 3 টাকা 87 পয়সা। মমতা ব্যানার্জি তাকে নিয়ে গেছেন 7 টাকা 97 পয়সা। নরেন্দ্র মোদী তাকে করতে চাইছেন নতুন বিদ্যুৎ আইন নিয়ে এসে 1 ইউনিটের বিদ্যুতের দাম 10 টাকা 52 পয়সা। আমরা বলছি কালা বিদ্যুৎ আইন মানব না। আমরা বলছি 26,000 টাকা বেতন দিতে হবে অসংগঠিত ক্ষেত্রে। যদি কেরালার সিপিএম সরকার ন্যূনতম মজুরি 800 টাকা দেয়, 30 দিয়ে গুণ করুন 24,000 টাকা দেয় তারা মাসে, তাহলে রাজ্যে তৃণমূল আর সরকার হচ্ছে যে বিজেপির, তারা কেন 26,000 টাকা দেবে না? আমাদের টাকাতে ওদের বেতন হয়। কাল 9টা থেকে রাত 1টা পর্যন্ত দেশের রাজধানী দিল্লি খেটে খাওয়া মানুষের দখলে ছিল। লাল ঝান্ডা কাঁধে CI2 কৃষক সভা ক্ষেতমজুরের সংগঠনের নেতৃত্বে তারা লুটেরা, দেশদ্রোহী, মোদি হাটাও, দেশ বাঁচাও এই আওয়াজকে সামনে রেখেই দিল্লিতে হচ্ছে যে বিপুল সমাবেশ এবং পার্লামেন্ট অভিযানের ডাক দিয়েছিল এবং তা চূড়ান্তভাবে সফল হয়েছে। তারই সমর্থনে আমরা আজকে রানীগঞ্জে মিছিল করলাম। আমরা ভয়াবহ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লক্ষ লক্ষে রানীগঞ্জে সেই সমর্থনে হচ্ছে যে মিছিল করলাম। আমরা চাই ভয়াবহ মূল্যবৃদ্ধি, চূড়ান্ত বেকারি, কেন্দ্রে এবং রাজ্য 2 সরকারে লক্ষ লক্ষ শূন্য পদে লোক নিয়োগ হচ্ছে না। আমাদের রানীগঞ্জের বন্ধ বাঁশ এবং বালকোর বিপুল পরিমাণের জমি ওরা দখল করে বিক্রি করে দিতে চাইছে। আমরা এখানে বলেছি কারখানাই করতে হবে, নতুবা রক্তগঙ্গা বইবে, কিন্তু এখানে কারখানাই করতে হবে, এই দাবিতে আমরা লড়াই করছি। ফলে রুটি রুজির দাবিতে খেয়ে পড়ে বাঁচতে চায়, শান্তিতে থাকতে চায়। কালা বিদ্যুৎ আইন বাতিল করো, কেন্দ্রীয় শিক্ষানীতি যেখানে বাজারে শিক্ষা এবং স্বাস্থ্যকে পণ্য করা হচ্ছে, এই সমস্ত যে 14 দফা দাবি, যা হচ্ছে যে মেহনতি মানুষের দাবি, যা হচ্ছে যে পার্লামেন্টকে আইন করে আনার কথা, পার্লামেন্ট ঘুমোচ্ছে। মোদির ইশারায় কারুর সাংসদ পদ রকেট গতিতে বাতিল হয়, কিন্তু মূল্যবৃদ্ধি, বেকারি নিয়ে, মূলগত অর্থনৈতিক নীতি নিয়ে দেশ বিক্রি করার বিরুদ্ধে এই দেশদ্রোহী মোদী সরকার নীরব। তাকে ঘুম ভাঙাতেই লড়াই চলছে। পাশাপাশি রাজ্যের চোর তৃণমূলের বিরুদ্ধেও আমরা আওয়াজ তুলেছি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज़।